সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। শত্রু ঘাঁটি গুড়িয়ে দেবে ভারতের তৈরি অস্ত্র মিসাইল, ক্ষেপণাস্ত্রে শান দিচ্ছে বায়ু নৌসেনা। তেহরানে বিমান বিধ্বস্তের ঘটনায় ইরানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ কানাডার। বিজেপির মতো বড় চোর আর কোথায় আছে, ওরা ডাকাত, বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রের সমর্থন পেলেন জো বাইডেন। করোনা ভাইরাসে লণ্ডভণ্ড ব্রিটেনের অর্থনীতি, বেকার হয়েছে 8,19,000। বিজ্ঞান গবেষণায় পঞ্চম স্থানে ইরান ও বৈজ্ঞানিক উৎপাদন বৃদ্ধিতে দ্বিতীয়। স্বাধীন ফিলিস্তিন গঠনে পুনরায় সমর্থন জানালো কাতার। এবং সবশেষে জানাবো, যুক্তরাষ্ট্রে পাকিস্তান দূতাবাসের সামনে বাংলাদেশি সংস্থার বিক্ষোভ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শত্রু ঘাঁটি গুড়িয়ে দেবে ভারতের তৈরি অস্ত্র মিসাইল, যুদ্ধবিমান থেকে তীরবেগে ছুটে যাবে, মুহূর্তেই গুড়িয়ে দেবে শত্রু ঘাঁটি, বিপক্ষের রেডারকে ফাঁকি দেবে কৌশলে। বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার অস্ত্র মিসাইলের শক্তি আরও বাড়াচ্ছে ভারত। দেশীয় প্রযুক্তিতে অস্ত্র মিসাইল তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO। এখন এই অস্ত্রের পাল্লা 110 কিলোমিটারের কাছাকাছি। আগামী বছরের মধ্যেই এর পাল্লা বাড়িয়ে 160 কিলোমিটার করা হবে, অর্থাৎ 160 কিলোমিটার দূরত্বে গিয়ে শত্রু সেনার এয়ারক্রাফটও গুড়িয়ে দিতে পারবে এই মিসাইল। ভারতীয় বায়ুসেনার MiG-29 ও লাইট কমব্যাট তেজস এয়ারক্রাফটের মার্ক 1 ভার্সন থেকে ছোড়া যাবে অস্ত্র। নৌসেনার কাজেও লাগবে এই মিসাইল। নৌবাহিনীর MiG-29K এয়ারক্রাফট থেকে এই মিসাইল ছোড়া যাবে বলে জানিয়েছে DRDO। এমনকি বায়ুসেনার সুখোই 30 MKI থেকেও অস্ত্র মিসাইলটি ছোড়া যাবে নিখুঁত নিশানায়। অস্ত্র মিসাইলটি হল সুপার 530D মিসাইলের আপডেটেড ভার্সন। সুপার সিরিজের মিসাইল মধ্যম পাল্লার ব্যবহার করে রুশ সেনারা। অস্ত্র এর থেকেও উন্নত ও আধুনিক মানের। এর অ্যাক্টিভ রেডার সিস্টেম যে কোনো শত্রু বিমান বা এয়ারক্রাফটকে খুঁজে নিয়ে আঘাত করতে পারবে। 2017 থেকে 2018 সাল অবধি এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে DRDO। তবে তখনকার থেকে এখন এই মিসাইলের পাল্লা আরও কিছুটা বেশি। এই ক্ষেপণাস্ত্রের সঙ্গে ইলেকট্রনিক কাউন্টার মেজার যোগ করা আছে। প্রতিপক্ষ যদি জ্যামার দিয়ে এর গতি থামিয়ে দিতে চায় তাহলে তা রুখতে পারবে এই মিসাইল। দিনে ও রাতে আবহাওয়ার যে কোনো পরিস্থিতিতে কাজ করতে পারবে এই অস্ত্র মিসাইলটি। এই ক্ষেপণাস্ত্রের রেডার, ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম এবং সেন্সরগুলি নিখুঁতভাবে কাজ করবে যে কোনো পরিস্থিতিতে। এবছরের জুলাইতেই 248টি অস্ত্র মার্ক 1 মিসাইল কিনেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়, যার মধ্যে নৌসেনার হাতে রয়েছে 48টি অস্ত্র। DRDO জানিয়েছে আগামী বছরের মধ্যে মার্ক 2 ভার্সন আনা হচ্ছে। এর পাল্লা 160 কিলোমিটার, তবে এর থেকেও বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা চলছে। তেহরানে বিমান বিধ্বস্ত ঘটনায় ইরানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ কানাডার। ইরানের সেনাবাহিনীর গোলায় ইউক্রেনের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা তদন্তে দেশটি কোনো ধরনের সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছে কানাডা। মঙ্গলবার কানাডার তদন্ত কমিটি 79 পৃষ্ঠার তদন্ত রিপোর্ট দেশটির কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে। আরব নিউজের প্রকাশিত খবরে বলা হয়েছে, আমেরিকার সাথে উত্তেজনায় ইরান ওই বিমানে গোলা নিক্ষেপ করে। এতে বিমানের সব যাত্রী নিহত হন। এই ঘটনার তদন্তে ইরান সহযোগিতা করছে না বলে কানাডার তদন্ত কমিটি অভিযোগ করেছে। ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং 737 বিমানটি তেহরান থেকে কিয়েভ যাচ্ছিল। শত্রুপক্ষের বিমান মনে করে ভুলবশত ওই যাত্রীবাহী বিমানটিতে হামলা হওয়ায় দুঃখ প্রকাশ করে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। বিমানটির বেশিরভাগ যাত্রী ছিল কানাডার। এজন্য ইরান ছাড়াও কানাডা আলাদাভাবে বিমান বিধ্বংসের ঘটনায় তদন্তে নামে। সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। কানাডার সাবেক মন্ত্রিপরিষদের সদস্য রালফ গুডেল বলেন, তদন্ত রিপোর্টে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছে। ইরান থেকে এসব তথ্য না দেয়ায় তদন্ত রিপোর্টে সবকিছু উঠে আসেনি। বিজেপির মতো বড় চোর আর কোথায় আছে, ওরা ডাকাত,
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা ব্যানার্জি বিজেপিকে বড় চোর ও ডাকাত বলে মন্তব্য করেছেন। মুখ্যমন্ত্রী মঙ্গলবার জলপাইগুড়ির এবিপিসি ময়দানে দলীয় কর্মী সভায় ওই মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, বিজেপির মতো বড় চোর আর কোথায় আছে? এত বড় ডাকাত সর্দার সব চম্বলের বড় বড় ডাকাত, চম্বলের বড় বড় ডাকাত সারা জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারে নতুন একটা ধর্ম তৈরি করেছে। দাঙ্গা ধর্ম, কুৎসা ধর্ম, ঘৃণ্য ধর্ম। স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম নয়, রামকৃষ্ণ দেবের হিন্দু ধর্ম নয়। বিজেপি বিগত নির্বাচনের সময়ে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পালন করেনি বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি বলেছিল তারা জিতলে 15 লাখ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা বলেছিল, কিন্তু কেউ কি পেয়েছেন? যদি কেউ পেয়ে থাকেন জানান, আর না পেয়ে থাকলে হাত নাড়িয়ে জোরে জোরে বলুন পাইনি। এ সময়ে উপস্থিত জনতা হাত নাড়িয়ে জানিয়ে দেন তারা কেউ টাকা পাননি। মমতা বলেন, এভাবেই ওরা মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেয়। তিনি বলেন, বাইরে থেকে RSS এর লোক যারা আসছে তারা রামকৃষ্ণ মিশনের নয়, এরা ভারত সেবাশ্রম নয়, এরা স্বামী বিবেকানন্দ নয়, এরা একটা ঘৃণ্য ধর্মের প্রচারক। বিজেপিকে টার্গেট করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরও বলেন, ওদের উদ্দেশ্য বাংলাটাকে গুজরাট বানিয়ে দেওয়া, আমরা বাংলাকে গুজরাট বানাতে দেব না। ওদের উদ্দেশ্য বাংলার মেরুদণ্ড ভেঙে দেওয়া, কিন্তু আমরা বাংলার মেরুদণ্ড ভাঙতে দেব না। রাজ্যকে দেওয়া কেন্দ্রীয় সরকারের টাকা সম্পর্কে মমতা বলেন, কিসের টাকা? মাঝে মাঝে বলে কেন্দ্রের টাকা, দিল্লির টাকা। ওদের টাকা, দিল্লি টাকা কোথায় পায়? দিল্লির নিজস্ব কোনো টাকা নেই। রাজ্য থেকে বিভিন্ন ক্ষেত্রে আদায় হওয়া ট্যাক্সের টাকার 40% রাজ্যকে ফিরিয়ে দেয়, তাও ঠিকভাবে দেয় না। কিন্তু ওরা বড় বড় কথা বলে, এভাবেই ওরা মাছের তেলে মাছ ভাজছে বলেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেন। এবার ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রের সমর্থন পেলেন জো বাইডেন। মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন রিপাবলিকান দলের অন্যতম নেতা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগী বলে পরিচিত সিনেট সদস্য মিচ ম্যাককনেল। সোমবার ইলেকটোরাল কলেজের আনুষ্ঠানিক ভোটে বাইডেন চূড়ান্তভাবে বিজয় লাভ করার পর তাকে অভিনন্দন জানান ট্রাম্পের এই ঘনিষ্ঠ মিত্র। সিনেটে ম্যাককনেল বলেন, আমি 3 নভেম্বরের নির্বাচনে ভিন্ন ফলাফল আশা করেছিলাম, কিন্তু কথা বলেছে ইলেকটোরাল কলেজ। তাই আজ আমি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানাতে চাই। ম্যাককনেল জানান, তিনি বাইডেনকে ফোন করেও অভিনন্দন জানিয়েছেন এবং তারা দুজন একসঙ্গে কাজ করবেন বলে সম্মত হয়েছেন। বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। নির্বাচনে ডেমোক্র্যাট দল 306টি ও রিপাবলিকান দল 232টি ভোট পেয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনও নির্বাচনের ফলাফল মেনে নিতে সম্মত হয়নি। করোনা ভাইরাসে লণ্ডভণ্ড ব্রিটেনের অর্থনীতি। প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীতে লণ্ডভণ্ড হয়ে গেছে ব্রিটেনের অর্থনীতি। দেশটিতে এই পর্যন্ত বেকার হয়েছে 8,19,000 মানুষ। বেকারত্বের এই চিত্র থেকে বোঝা যায় করোনা ভাইরাসের সংকটে ব্রিটিশ অর্থনীতিকে চরম মূল্য দিতে হয়েছে। ব্রিটেনের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের দপ্তর থেকে বলা হয়েছে, গত আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এই 3 মাসে 3,70,000 মানুষ বেকার হয়েছে। ব্রিটেনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাতের নাম হচ্ছে পর্যটন খাত। অর্থনীতির এই করুণ দশায় নভেম্বর মাসে ব্রিটিশ চ্যান্সেলর সতর্ক করে বলেছেন, আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে দেশে বেকারত্বের সংখ্যা 26 লাখে পৌঁছাতে পারে। এই অবস্থায় ব্রিটিশ সরকার বলছে, করোনা ভাইরাসকে পরাজিত করা জরুরি হয়ে পড়েছে। সরকার দেশের জনগণকে ভ্যাকসিনের আওতায় আনার জন্য উঠে পড়ে লেগেছে। তবে করোনার প্রাদুর্ভাব থেকে ব্রিটেনকে মুক্ত হতে এখনও অনেক সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। বিজ্ঞান গবেষণায় 5ম স্থানে ইরান। আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে 5ম স্থানে রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এছাড়া বৈজ্ঞানিক উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে দেশটি বর্তমানে 2য় অবস্থানে রয়েছে।
মঙ্গলবার ইরানের বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তি মন্ত্রী মানসুর গোলামি এ তথ্য জানান। নির্বাচিত কয়েকজন বিজ্ঞান গবেষক ও প্রযুক্তিবিদকে দেয়া সম্মাননা অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ইরানের অবস্থানেরও প্রশংসা করেন মন্ত্রী। মানসুর গোলামি বলেন, বিশ্বে যেসব দেশ বিজ্ঞানের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে বহু বছর ধরে ইরান তাদের মধ্যে রয়েছে। তবে এই অবস্থান ধরে রাখতে হলে বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তি খাতকে সর্বাত্মক সমর্থন দিতে হবে। ইরানের এই মন্ত্রী বলেন, আজকে দেশে যে বিজ্ঞান ও প্রযুক্তি পার্ক গড়ে উঠেছে তা এখন গর্ব ও আশার উৎস। এই পার্ক দেশের নানাবিধ সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন আমরা গর্বের সঙ্গে দাবি করতে পারি যে জ্ঞানের ধারা তৈরি, সেগুলোকে প্রযুক্তি খাতে ব্যবহার ও সম্পদ অর্জনের জন্য বিজ্ঞানকে কাজে লাগাতে সক্ষম হচ্ছি আমরা। স্বাধীন ফিলিস্তিন গঠনে পুনরায় সমর্থন জানালো কাতার। ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে নিজেদের সমর্থন অব্যাহত থাকবে বলে জানান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সোমবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে রাজধানী দোহায় এক বৈঠকে স্বাধীন ফিলিস্তিন গঠনে পুনরায় সমর্থন জানান কাতারের আমির। বৈঠকের পরে এক টুইটার বার্তায় ফিলিস্তিনের সামরিক গ্রুপগুলোর ঐক্যের উপর জোর দেন কাতারের আমির। ফিলিস্তিনি প্রেসিডেন্ট এমন এক সময়ে কাতার সফর করলেন যখন উপসাগরীয় দেশগুলো একে একে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে। গত সপ্তাহে ইসরায়েল ও মরক্কো সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে চুক্তি করেছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে মরক্কো চতুর্থ দেশ। যুক্তরাষ্ট্রে পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ। দক্ষিণ এশিয়ার সংখ্যালঘুসহ যুক্তরাষ্ট্র ভিত্তিক বাংলাদেশি একটি সংস্থা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে। 1971 সালে বাংলাদেশে গণহত্যা সংঘটিত করায় পাকিস্তানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা। গত 14 ডিসেম্বর ছবিসহ এই খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ সংস্থা ANI। বেশ কয়েকজন বিক্ষোভকারী পতাকা, প্লেকার্ড বহন করেন এবং পাকিস্তান বিরোধী স্লোগান দেন। পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ চলাকালে আয়োজক প্রাণেশ হালদার ANI এর সঙ্গে কথা বলেন। তিনি 195 জন পাকিস্তানি যুদ্ধাপরাধীকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান। তিনি বলেন, আমরা চাই পাকিস্তান ধর্ষণ ও হাজার হাজার নারী ও শিশুকে হত্যার দায়ে বিচার করুক। ANI-কে আরেক বাংলাদেশি আমেরিকান দেবাতোষ মজুমদার বলেন, তার পরিবারের এক সদস্য 7 দশক আগে নিখোঁজ হয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর তারা জানতে পারেন তাদের পরিবারের সেই সদস্যকে পাকিস্তানিরা হত্যা করেছিল। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।